আমন্ত্রণ সবাইকে আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, জাতীয় নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকেও ডামি নির্বাচন আখ্যা দিয়ে বর্জনের পথে হাঁটছে বিএনপি নেতৃত্বাধীন সমমনা জোট। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের ভোটে অংশ নেয়া ৮০ জন এবং দ্বিতীয় ধাপের ৬১ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। প্রতিরোধ নয়, ভোটারদের নিরুৎসাহিত করতে সারা দেশে ৫ লাখ লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। এসব উদ্যোগে ভোটারদের ভোট বিমুখ করতে পারবে কি বিএনপি? এদিকে ভোট অংশগ্রহণমূলক করতে প্রতীক ছাড়াই নির্বাচন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বারবার সতর্ক করেও প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা যায়নি মন্ত্রী এমপির স্বজনদের। ফলে ভোটারদের ভোটমুখী করতে আওয়ামী লীগের কৌশল কতখানি কাজে দেবে তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন কেউ কেউ। দর্শক, এমন একটি বাস্তবতা আজ আমাদের আলোচনার বিষয় ভোটারের ভোট ভাবনা। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার এবং রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরু করতে চাই আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির আপনাকে দিয়ে। আজকের আমাদের যে শিরোনাম ভোটারদের ভোট ভাবনা, আমরা একটি জাতীয় দৈনিকের একটি সংবাদ দেখছিলাম যে ভোটাররা কেন ভোট বিমুখ হয় তার একটা বিশ্লেষণধর্মী প্রতিবেদন দিয়েছেন, যেখানে আমি প্রধান পয়েন্টগুলো বলে আপনার আলোচনাটা শুনবো। একটি কারণ বলেছেন ভোট দিতে না পারা, দেশ রূপান্তরের একটি শিরোনাম 2024-এর 27 এপ্রিল নির্বাচনে আসে ভোট হয় না। এরপরে আরেকটি কারণ তারা বলছে বিনা ভোটে নির্বাচিত হওয়া, এবং আরও একটি বিষয় তারা যুক্ত করেছেন এই প্রতিবেদনে, সরকারের কৌশল বনাম বিরোধী দলের ভোট বর্জন। তো সব মিলিয়ে আসলে উপজেলা পরিষদ নির্বাচন আজকে থেকে 10-20 বছর আগেও যে উৎসব মুখর পরিবেশে হতো, আমরা সেই উৎসব মুখর বাস্তবতা দেখতে পাচ্ছি কিনা, প্রথম এটি। এবং দ্বিতীয়ত হচ্ছে আসলে ভোটাররা কি ভাবছেন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। ধন্যবাদ মনিরুজ্জামান মনির, আপনি শুরু করেন। জি, ধন্যবাদ আপনাকে এবং আরটিভির দর্শক এবং বিজ্ঞ আলোচক সকলকে শুভেচ্ছা। দেখুন, আপনি শেষের অংশ যেটা বলছেন, দেশ রূপান্তরের যে কথাটা শেষ দিয়ে বলছেন যে ভোটাররা কেন আসে না, সে জায়গাটা আপনি বলছেন যে সরকারের কৌশল এবং বিএনপির ভোট বর্জন। এটাকেই যদি আমি ফোকাস করি তাহলে আমরা দেখতে পাই বিগত বেশ কয়েকটি নির্বাচনে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে কোনো কারণেই হোক না কেন, আমি বাংলাদেশে ওভার দ্য ইয়ার্স টেলিভিশনে আপনাদের কল্যাণে কথা বলার কারণে প্রায় 12 বছর 13 বছর ধরে তো টেলিভিশনে আমরা কথাও বলে যাচ্ছি, সেখানে আমরা বিভিন্ন সময়ে আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতার জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি। বিএনপি একটি অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করে, যে কারণে আপনার 2014-র 5ই জানুয়ারি নির্বাচনে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার মধ্য থেকেই বিএনপি নির্বাচন বয়কট করার যে একটি মানসিকতা তৈরি হয়েছে, তার মধ্যে থেকে 2018 সালে আবার তারা এসেছিল একটি কৌশলের কারণে যে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে সেই কারণে, এবং তারপর আবার অব্যাহতভাবে এখন এই স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করছে না। এই না করার মধ্য থেকে বিএনপির কিন্তু একটি মনোজগতে না করার মতন একটা জায়গা তৈরি হয়েছে। স্বাভাবিক কারণেই যখন নির্বাচনে দেশের জনগণ দেখবে যে আসলে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে না, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না, সেখানে ভোটার উপস্থিতি কম থাকবে স্বভাবতই। সেকেন্ড থিং হলো আপনার স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমার বিশ্লেষণটা আবার একটু ভিন্ন। এখানে আমি দলের কর্মী হয়েও আমি স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের যে রাজনৈতিক যে ঐতিহ্য বা আমাদের যে রাজনৈতিক ঐতিহ্য, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা বলেন বা পৌরসভা বলেন, এই জায়গাগুলোতে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকের নির্বাচনের ক্ষেত্রে আমার নিজেরই একটা নেতিবাচক অবস্থান আছে। কী কারণে নেতিবাচক? কারণ আমাদের এখানে সেটা নাই, কিন্তু এর আগে কেন ভোটের এই আজকের এই জায়গাটা আসলো সেটা আমি বলছি। তো আপনি যখন নির্বাচনে আপনি অন্য একটা দলের মানুষ বা আমি অন্য একটা দলের মানুষ, যে ব্যক্তি চেয়ারম্যান নির্বাচন করে ওই ব্যক্তিও হয়তো বা কোনো দলকে পছন্দ করে, কিন্তু সে ওপেনলি বলে না। না বলার কারণে সব দল মতের কাছে তার একটা গ্রহণযোগ্যতা থাকে এই সেন্সে সে দিনের শেষে যেহেতু তার প্রতি বছর একটা নির্বাচন করতে হবে 5 বছর পর পর, এই কারণে কিন্তু সে সমস্ত সামাজিক অনুষ্ঠানে যায়। বিএনপি নেতার বাড়িতেও যায় দাওয়াতে, আওয়ামী লীগের নেতার বাড়িতেও যায়, আবার গ্রামের একটা অসহায় মানুষ যে মারা গেছে তার জানাজাতে ওই ব্যক্তি হাজির হয়। সেখানে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকটা দেওয়ার মধ্য থেকে একটি নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও দেখা গেল দলগুলো
তাদের ওই পার্টিজান কর্মীদেরকে নমিনেশন দিল। ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট, থানা বিএনপি প্রেসিডেন্ট, থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। অথচ ওই থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট পার্টি পলিটিক্সের যে লিডার, তার কিন্তু আবার ওই গ্রহণযোগ্যতাটা মানুষের মাঝে থাকে না। যে পার্টি পলিটিক্সের বাইরে যে নির্বাচন করতে চায়, অর্থাৎ যারা জননেতা টাইপের মানুষ, তারা কিন্তু সব মানুষের সাথে গ্রহণযোগ্যতা তৈরি করে বা রাখতে হয়, তার কানেক্টিভিটি। এই জায়গাটাতে একটি বড় সংকট স্থানীয় সরকার নির্বাচনে হয়ে গেছে, যে কোনো কারণে হোক। এখন বেটার লেট দ্যান নেভার। এখন আজকের এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ বা সরকার মনে করেছে যে স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রতীক দিবে না, প্রতীকের বাইরে ইলেকশন করার মধ্যে থেকে সকলে যেন নির্বাচন করতে পারে। ইন এ সেন্স বিএনপিও যাতে নির্বাচন করতে পারে, এটা একটা আমি মনে করি সুযোগ। এই সুযোগটা বিএনপিরও গ্রহণ করা উচিত। যে কারণে আপনি ইন্ট্রোতে যখন বললেন প্রথম 80 জন, পরে 61 জন বহিষ্কার বিএনপি প্রথম ধাপে করেছে, পরের ধাপে 61 জন করেছে। এই যে করাটার মধ্যে থেকে কি বার্তা দিল? তার মানে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা নির্বাচন করতে চায়। আমি আপনাদের টেলিভিশনের নিচে এনটিভির একটা টেলিভিশনের সাক্ষাৎকার দেখছি। একটু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে এবার প্রতীক বরাদ্দ না দেওয়ার মধ্য দিয়ে আসলে সরকারও চাইছে যে সব দল অংশ নিক, এটা যদি চাই। এবং কিন্তু বিএনপির যে প্যাটার্ন গত লম্বা সময় ধরে দেখছি, বিএনপির মধ্যে এমন কি চেঞ্জ হয়েছে? সরকারের কাছে এমন কোন বার্তা ছিল যে আমি প্রতীক বরাদ্দ না দিলেই বিএনপি আসবে? না, এই বার্তার জন্য আমি কি বলতে চাইছি, গট ইউর পয়েন্টস। আমার সরকার যদি মেথডিক্যালি আপনার পয়েন্ট অনুযায়ী আগাতো, তাহলে তো নিশ্চয়ই সরকারের কাছে কিছু ইন্টেল আছে। না না, আমার কথাটা সেটা আমার কথাটা হলো যে আপনি যখন নির্বাচনটাকে, সরকার তো চাচ্ছে নির্বাচন হোক, উৎসবমুখর পরিবেশে হোক, নির্বাচনে পার্টিসিপেশনটা বাড়ুক আরো, এটা আমরা চাচ্ছি। যে কারণে বিএনপি এবার আমরা জানার পরও যে বিএনপি আসলো না নির্বাচনে, তখন কিন্তু আমরা একটা পদ্ধতি অবলম্বন করেছি দল হিসেবে। আওয়ামী লীগ আমি মনে করি একটা ইউনিক একটা ডিসিশন নিয়েছে, যেভাবেই দেখেন না। এটা আপনাদের নেতাকর্মীরা অনেকেও কিন্তু এটা বলেছে যে ওইটার কারণে কিন্তু তাদের তৃণমূলের মধ্যে এটার সাথে আমি এটা একমত না। কি কারণে একমত না? তৃণমূলের নির্বাচনের মধ্য থেকে হয়তোবা যারা ভালো ক্যান্ডিডেট, সে কিন্তু সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। অথবা এই যে তৃণমূল যেহেতু কোনো কারো পক্ষে অবস্থান নেয় নাই, তার মধ্যে থেকে যদি যে বেস্ট ক্যান্ডিডেট তাকেই কিন্তু বেছে নেবে, এটা ক্লাস করবে না। হ্যাঁ, এটা এখন তখন দলের মনে করেন 3 জন 4 জন একই মানে দলের ভিতরে যখন থাকে, একই মানুষরা ইলেকশন করতে আসে, এর কর্মী তার কাছে চলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হতেই পারে। এটা নিয়ে আমি মেজর কোনো ইস্যু মনে করি না। ওটা নিয়ে যেটা ভাবতেছে মানুষরা, আমি ওটার সাথে একমত নয়। আমি একদম তৃণমূলের রাজনীতির সাথে জড়িত, তো এটা ঠিক না। এটা আমাদের পারসেপশন তৈরি করি যে কোপাকুপি, মারামারি, এগুলো স্থানীয় সরকার নির্বাচনে যখন দলীয় ভিত্তিতে প্রতীকে না হয়েছে, তখনও কিন্তু আপনার এই মারধর, মানে কোপা, অস্ত্র, সন্ত্রাস, এগুলো ছিল অনেক আগে। এরশাদের আমলে ছিল, জিয়াউর রহমানের আমলে ছিল, ঠিক আছে, 91 বিএনপির আমলে ছিল, আওয়ামী লীগের আমলে ছিল। সো এগুলা যে হয়নি তা না। দুটো পার্টি একদল আরেক দলকে কোপাকুপি করেছে, কিন্তু দলের মধ্যে এগুলো বহু আছে। বিএনপির 91 পর 2001 সালের পরে যে বিএনপির স্থানীয় সরকার নির্বাচন যখন 2003 সালে দিল, তখনকার যে পরিস্থিতি, উলঙ্গভাবে বিএনপি নেতাকর্মীদের ভিতরে নিজেদের মধ্যে, আওয়ামী লীগের কেউ চেয়ারম্যান ইলেকশনই করতে পারে না, আমাদের এলাকায় করতে পারে না। আমি যে কথাটা মূল বললাম সেটা হলো যে আপনার নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচনই একমাত্র মাধ্যম। তার মধ্যে থেকে একটি দল সম্পর্কে মানুষের ধারণা, ওই দলটি কি দিতে পারবে সেটা একটি ধারণা। ঠিক তেমনিভাবে স্থানীয় সরকার নির্বাচনে আমরা কি চাই, স্থানীয় সরকার নির্বাচনে এই যে ডেভেলপমেন্টের কাজটা, স্থানীয় সরকারের ডেভেলপমেন্টের কাজটা কিন্তু তারাই করে। এবং আজকের বিএনপির যে নেতাটা আছে, তার স্থানীয় রাজনীতিতে তার প্রভাব প্রতিপত্তি, তার সামাজিক অবস্থান টিকে রাখার জন্য সে নির্বাচনে কিন্তু যাচ্ছে। এবং বিএনপির কিন্তু তাদের যে রাজনৈতিক স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু ওই নেতা চোরে মানে চ্যালেঞ্জ করেই কিন্তু বিএনপি আমাদের। আমি আপনার কাছে পরের বার যখন ফিরবো তখন আপনাকে একটা প্রশ্ন করে রাখি, সেটি হচ্ছে বারবার সতর্ক করার পরও এমপি মন্ত্রীদের স্বজনেরা আসলে প্রার্থিতা প্রত্যাহার করেনি। এটি পরের রাউন্ডে আমি আপনার কাছ থেকে শুনবো। এবার যেতে চাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শহীদের আপনার কাছে। বিএনপি দীর্ঘ সময় ধরে একটা প্যাটার্ন ফলো করে নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে না, এবং এরপরও আমরা দেখছি যে প্রথম ধাপে তারা 80 জনকে, যারা বিএনপির সেন্ট্রাল সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও 61 জনকে বহিষ্কার করা হচ্ছে। এখন প্রশ্নটি হচ্ছে, এই 141 জন তো বিএনপির নিশ্চয়ই কোনো না কোনো সেগমেন্টের নেতা। তার মানে আমি কি এইভাবে হাইপোথিসিস তৈরি করা যায় বিএনপির নেতৃত্বের মধ্যেও কোনো ধরনের একটা সংকট চলছে, যে কারণে তৃণমূলে আসলে নেতারা আসলে এগুলো মানছেন না, এখন মনে করছেন যে আমার তো আর এমপি ইলেকশন করার দরকার না, আমি ভাই একটা ইলেকশন করবই, কারণ তুমি বছরের পর বছর নির্বাচন করবা না, আমি কে মানবো কেন? এরকম হাইপোথিসিস আমরা দিতে পারি কিনা যদি বলেন। আবার ডেমোক্রেসিতে আরটিভিতে সম্মানিত সঞ্চালক এবং বিজ্ঞ আলোচকবৃন্দ যারা দেখছেন, সেটার সামনে অবশ্যই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নটি, উপস্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী।
বিএনপি একটা বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বিএনপির আছে। যদিও বিএনপির রাজনৈতিক বয়স অনেক বেশি, আওয়ামী লীগের মতো প্রাচীন নয়, কিন্তু এই সময়ে বিএনপি প্রতিষ্ঠা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাত ধরে প্রতিষ্ঠা হওয়ার পরে বিএনপি অত্যন্ত যোগোপযোগী এবং যুগান্তকারী ইতিহাস স্থাপন করেছে রাজনৈতিক অঙ্গনে এবং দেশের অর্থনৈতিক অঙ্গনে। রাজনীতি যে একটা আর্ট বা একটা শিল্প, গণমুখী এবং জনমুখী, সেটি বিএনপি সম্ভব করেছে। এবং নির্বাচন যে আরেকটি অর্থবহ জনগণের জবাবদিহিতা এবং জনগণের কাছে যাওয়া, সেটাও বিএনপির আমলে একেবারেই উপস্থিত ছিল। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং বিএনপির একটা স্ট্যান্ডার্ড আছে এবং চেইন অফ কমান্ড আছে। চেইন অফ কমান্ডের বাইরে যারা যায় তারা দল করার তাদের কোনো সুযোগ নাই। কারণ বিএনপি একটা রাজনৈতিক দল, একটা আস্থা, একটা বিশ্বাস। এই বিশ্বাসটাকে আমরা বলেছি যে আওয়ামী লীগ যে আজকে 1.5 যুগ ধরে ক্ষমতা আছে, তারা নির্বাচন ব্যবস্থাটাকে তারা একবারে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশনকে বারবার তারা প্রশ্নবিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাব না। 14 সালে আমরা নির্বাচনে যাইনি, 1.5 দশকের মধ্যে। যদিও জনগণের একটি চাপ ছিল যে 14 সালে আমরা কেন গেলাম না, সেই চাপে এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার রিকোয়েস্টে 2018 সালে আমাদের যে কনফ্রন্ট ছিল, আমরা সবাই কিন্তু সেদিন ওনার কথায় আমরা নির্বাচনে গিয়েছিলাম। আপনি স্পষ্টভাবে আপনার মনে আছে, প্রতিপক্ষরা আবার সেটা ইন্টারপ্রিটেশন দেয় হচ্ছে আপনাদের নিবন্ধন বাতিল হয়ে যেত। তার মানে 2028 এর নির্বাচন আপনারা নিবন্ধন কোনো ঘটনা না, সিচুয়েশন যাই হোক, নিবন্ধন কোনো ঘটনা না রাজনীতির অঙ্গনে। তো অনেক দল তো নিবন্ধিত দল, 28টা নিবন্ধিত দল তো এবার আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে। 24টা দলের ডিপোজিট নাই, জামানত নাই, এগুলো কোনো কথা না। বিএনপি হলো জনগণের কাছে নিবন্ধিত, জনগণের কাছে। নির্বাচন কমিশনকে আমরা, এই নির্বাচন কমিশনকে আমরা মানি না, সত্য কথা যেটা স্পষ্ট ভাষায় বলছি। কারণ এটা আওয়ামী লীগের গড়ার নির্বাচন কমিশন। এখন আপনি যদি বলেন যে এই অবস্থাতে বিএনপি স্ট্যান্ড হচ্ছে যে তাদের অধীনে আমরা নির্বাচনে যাব না, আমি যাই নাই। 24 সালে দামি নির্বাচন আমরা যাই নাই। স্থানীয় সরকারে কেন যাব? স্থানীয় সরকারে তো এর আগে আমরা গিয়েছি। সিটি কর্পোরেশনগুলোতে আমরা নির্বাচনে গিয়েছি। আপনি জানেন যে আমাদের বরিশালের সারোয়ার সাহেব, আমাদের রাজশাহীর বুলবুল সাহেব, আমাদের খুলনার মঞ্জু সাহেব, এমনকি আমাদের ঢাকা গাজীপুরের মান্নান সাহেব প্রয়াত, ওনারা কিন্তু জেলে যেতে যেতে, এবং গাজীপুরের মান্নান সাহেব তো জেল থেকে মারাই গেছে এভাবে, কিন্তু মেয়র করতে পারে নাই, সরকার মামলা দিয়ে দিয়েছে। বাকি যারা সিটি কর্পোরেশন বা মেয়র ছিল তাদেরকে বাদ দিয়ে একটা প্রেস নোটের মাধ্যমে প্যানেল মেয়র তৈরি করে আওয়ামী লীগকে কাজ করতে দেয় নাই, জনগণের সেবা করতে দেয় নাই। আওয়ামী লীগ বিএনপিকে দিয়ে, জনগণ বিএনপিকে ভোট দিলেও বিএনপির প্রতিনিধিকে সেবা করতে দিবে না। আওয়ামী লীগ চায় তারা নিজের একা সেবা করতে। তাও যদি ধরে নিতাম যে বিগত 1.5 বছর আওয়ামী লীগ সুন্দর সেবক হিসাবে দেশ চালাচ্ছে, তাও আমরা না একটা জনগণ মেনে নিতাম আমরা। কিন্তু তারা দুর্নীতিতে একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে। আজকে তারা আওয়ামী লীগ আজকে দেখেন যে এসালম, তারপরে আপনার এই যে তাদের নাকি তদন্তই করা যাবে না। বেসিক ব্যাংকের যে বাচ্চু সাহেব, ওনাদের কোনো তদন্ত করা যাবে না। তারপরে এই যে সাবেক ভূমিমন্ত্রী যে জাভেদ সাহেব, অনেক ঘটনা। তারপর ওই যে আমাদের কাছে একদম ওয়াসার এমডি তাসকিন সাহেব, তাসকিন সাহেব, ওনার নাকি অনেকগুলো বাড়ি কানাডাতে, আমেরিকাতে। এখন আমাদের বক্তব্য হলো যে এই যে দুর্নীতিতে একেবারে আওয়ামী লীগ পর্যদত্ত একটা রাজনৈতিক দল হিসেবে তারা বলে দুর্নীতি নাকি 0 টলারেন্স, অথচ তারা দুর্নীতিতে পড়ে গেছে। এখন আপনি এই যে কিছুক্ষণ আগে কথাগুলো বললেন, আমার আলোচক মনিরুজ্জামান বলেছেন যে মানুষ কিন্তু আজকে নির্বাচন থেকে সরে গেছে, এটা সত্য। নির্বাচনমুখী না এখন, কারণ যে নির্বাচনটি সংবিধানে দেওয়া আছে 18 আপনার যে 118 থেকে 126 পর্যন্ত, যে সুষ্ঠুবাদ নির্বাচন হবে, যেভাবে নির্বাচন করলে জনগণ ভোট দিতে পারবে, যে পরিবেশ থাকলে প্রার্থীরা নির্বিঘ্নে কাজ করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে, সেই পরিবেশটা কিন্তু আজকে অনুপস্থিত। নির্বাচন কমিশনকে দেওয়া আছে কিন্তু ক্ষমতা, কিন্তু নির্বাচন কমিশনের তো একটা ব্যবস্থাও নাই, সেটাও সত্য। নির্বাচন কমিশনকে প্রশাসনের উপরে ভর করতে হয়। প্রশাসন টোটালটা হচ্ছে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে, তাদের ইচ্ছা মতো সব কিছু হয়। আজকে বিএনপি কিন্তু দেখেন নির্বাচনে যাওয়ার কারণে, স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে তৃণমূলের যারা গিয়েছে বিএনপির কথা শুনে বহিষ্কার করেছে, বিএনপি পারে, বিএনপির পক্ষে সম্ভব। আওয়ামী লীগ কি পেরেছে কাউকে বহিষ্কার করতে? আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তো স্পষ্টভাবে বলেছেন যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনে যেতে পারবে না, যদিও এটা সাংঘর্ষিক সংবিধানের সাথে। কারণ সংবিধানের 66টি অনুচ্ছেদে আপনার স্পষ্ট বলা আছে যে বয়স যদি 25 হয় এবং পাগল না হয়, দেশের নাগরিক হয়, ভোটার হয়, সে নির্বাচন করতে পারবে। তো সেখানে উপজেলা নির্বাচনে যদিও সেইভাবে সংবিধানের কথা এইভাবে লেখা নাই, কিন্তু উপজেলার ম্যানুয়াল যেটা আছে, ম্যানুয়ালে কিন্তু ওইটারই ধারাবাহিকতা, সংসদ নির্বাচনের মতোই। তাহলে আপনি উপজেলাতে মন্ত্রী এমপিদের ছেলেমেয়েরা স্বজনরা নির্বাচন করতে পারবে না। এমনও যদি বলতো মাননীয় প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগের কোনো সদস্য নির্বাচন করতে পারবে না, তাহলে একটা জনগণ একটা আস্থা আনতো যে ঠিক আছে, করছে না, কনফার্ম করছে, সাধারণ সুশীল সমাজের নির্বাচন আসতো। আমার ধারণা যে আমরা তো 15 বছর খাইছি, অনেক গ্রাস করেছি,
ভোটে ভোট ছাড়া সব কিছু 154টা তো 2014 সালে বিনা ভোটই হয়েছে। ওনারা বিনা ভোটে যেতে চায়। এই যে স্থানীয় সরকার আপনি কখনো শুনেছেন বিগত দিনগুলোতে যে এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় 30 জন 35 জন স্থানীয় সরকার? এটাও এই আওয়ামী লীগের আমলে আমরা দেখছি, পার্লামেন্টও দেখছি, স্থানীয় সরকার। আমি একটা শেষ করে দিই, স্থানীয় সরকারটাকে আজকে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে দলীয় প্রতীক দিয়ে। আবার আজকে তাদের সুবিধার জন্য দলীয় প্রতীক তুলে দিল সুশীল সমাজ যারা স্থানীয় সরকারের সেবা দিতে চায় জনগণকে, তারা আজকে তাদের এই তালবাহানাটাকে, ওই প্রশাসনটাকে বিশ্বাস করছে না, প্রশাসন মনে করছে, যে কারণে সুশীল সমাজের লোকেরা সেখান থেকে সরে গেছে। আর আমরা তো রাজনৈতিক দল হিসেবে আমরা স্পষ্ট বলেই দিয়েছি যে আওয়ামী লীগের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, আমরা যাইও নাই, আমরা যাচ্ছিও না। আমরা যাব, আমরা স্বপ্ন দেখাতে ভালোবাসি। আমাদের বিএনপি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে দেশের মানুষকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়া প্রত্যয়শীল নেত্রী, তিনি গণতন্ত্রকে সংগ্রাম প্রতিষ্ঠা করেছেন। যদিও আওয়ামী লীগের নেতা বলেন যে বিএনপি নাকি পলিটিক্যাল পার্টি না। বিএনপি যদি পলিটিক্যাল পার্টি না হয়, বিএনপির রাজনীতিকে আপনারা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন কেন? আমরা দেশকে আমরা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, দেশের নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সরকারের পতন ঘটিয়ে আমরা একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করবো বাংলাদেশে। ধন্যবাদ। আমি এবার যেতে চাই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। গত 25 এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সমস্ত বিভাগীয় কমিশনার, ডিসি, এসপিদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে ডিসিরা, এসপিরা বা যারা ছিলেন জেলা বিভাগীয় কমিশনার, তারা যেই বক্তব্যটা দিয়েছেন, এটা দৈনিক সমকাল যে খবরটা ছেপেছিল 26 এপ্রিলে, সেখানে সমকালের সেই প্রতিবেদনে বলা হচ্ছে সবাই যেই কথাটি বলেছেন, শুধু আপনার ঘোষিত এমপি মন্ত্রীদের প্রার্থীরা নেই, আসলে সব আসনেই সমস্ত এমপি মন্ত্রীদের পছন্দের প্রার্থী আছে, যার ফলে নির্বাচনে প্রভাব মুক্ত রাখার যে প্রত্যয়, সেটা আসলে রাখা কঠিন হবে। একটু যদি বলেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার দুই সাথের সহ আলোচকের শুভেচ্ছা। আমাদের সংবিধানে স্বশাসিত স্থানীয় সরকারের কথা বলা আছে এবং বাংলাদেশের, আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করছেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থানীয় সরকার। আমাদের প্রথম স্তরটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, দ্বিতীয়টা হচ্ছে উপজেলা পরিষদ। এবং পৃথিবীর অনেক জায়গায় এই স্থানীয় সরকারকে অ্যাক্টিভ রাখার ভেতর থেকে, এটাকে ইফেক্টিভ করার ভেতর থেকে তার অনেক রকমের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করা হয় এবং জনগণের সাথে রাষ্ট্রীয় কাঠামোর যে সংযোগ, সেই সংযোগের একটা গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই ধরনের স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করা। আপনি পার্শ্ববর্তী আমাদের ভারতে, সেখানে আপনি দেখবেন যে প্রায় পশ্চিমবঙ্গে 6 স্তরের যে পঞ্চায়েত ব্যবস্থা, এবং এই পঞ্চায়েত ব্যবস্থা সেখানে খুবই শক্তিশালী। আর সেই কারণে পঞ্চায়েতকে দখল করার জন্য নানা রকমের চেষ্টাটা আছে। আমাদের বাংলাদেশে উপজেলা নির্বাচন নিয়ে আমরা যে কথাগুলো বলছি, আমি সরাসরি ওই জায়গাটায় যাই। আমার প্রশ্ন স্থানীয় সরকার, আপনার প্রশ্নে আসি। 25 এপ্রিল তারা যে কথাগুলো বলেছেন, আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে অনেকটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার জন্য এই ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা আছে। আমাদের একটা স্পিরিট ছিল 90 সালের যে গণ আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি সহ সমস্ত দলগুলো একটা জায়গায় এসেছিল এবং তারা অভিন্ন দাবিটা তুলেছিল যে আমরা নির্বাচন ব্যবস্থার কতগুলো জায়গায় আমাদের পরিবর্তন আনা দরকার, সংস্কার আনা দরকার। এবং সেখানে টাকাওয়ালাদের হাতে নির্বাচন দিয়ে দেওয়া, পেশি শক্তির হাতে নির্বাচন দিয়ে দেওয়া, এখান থেকে নির্বাচনকে বেরিয়ে নিয়ে আসা। আমরা এবারের উপজেলা নির্বাচন যদি আপনি দেখেন, তাহলে রাজনৈতিক দলগুলোর কোনো মতামত ছাড়াই ইলেকশন কমিশন একজন উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হওয়ার ক্ষেত্রে 10,000 টাকার যে জামানতের যে বিধানটা ছিল, সেটাকে 10 গুণ বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হলো। ভাইস চেয়ারম্যানদের জন্য 5,000 টাকার যে জামানত ছিল, সেটি বাড়িয়ে 75,000 টাকা করা হলো, 15 গুণ। একই সাথে কাস্টিং ভোটের 8% যদি না পায়, তাহলে ওই জামানতের টাকাটা বাজেয়াপ্ত হবে এবং এটি ইলেকশন কমিশনের ফান্ডে জমা হবে, এটি আমরা জানি। তারা সেটি করলেন কি, সেটিকে তারা 15%, 14% করে দিলেন। অর্থাৎ 14% ভোট যদি আপনি না পান, তাহলে আপনি জামানতের টাকা ফেরত পাবেন। অর্থাৎ আমি মনে করি এটি খুবই একটা অনৈতিক কাজ হয়েছে। অর্থাৎ প্রার্থীদের জামানতের টাকা ইলেকশন কমিশন তার তহবিলে রেখে দেওয়ার জন্য এই পরিবর্তনটা এনেছে এবং ইলেকশনে যাতে তুলনামূলকভাবে আর্থিকভাবে দুর্বল কিন্তু ব্যক্তিগতভাবে সৎ এই মানুষগুলো যাতে নির্বাচনে আসতে না পারে, তার জন্য ইলেকশন কমিশন ওই যে 90 সালের যে স্পিরিটটা ছিল, নির্বাচনকে একটা অর্থবহ, গ্রহণযোগ্য এবং নির্বাচনটাকে টাকার খেলার বাইরে নিয়ে আসা, সেই জায়গা থেকে তারা আবার পেছনের দিকে নিয়ে গেল। আপনার মনে আছে আমাদের ইলেকশনের সিস্টেমটা ছিল সকাল 8টার সময় আমাদের ঘুম ভাঙতো মাইকের শব্দে। 2008 সালের যে ডক্টর শামসুল হুদার যে নির্বাচন কমিশন, তারা এখানে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আনলেন। বেলা 12টার আগে মাইক ব্যবহার করা যাবে না, কালার পোস্টার ব্যবহার করা যাবে না, তফসিল ঘোষণা করার পরে কোনো তোরণ করা যাবে না। অর্থাৎ নির্বাচনের খরচের ক্ষেত্রে
তারা একটা পরিবর্তন এবং আচরণের পরিবর্তনের চেষ্টা করলেন। ইলেকশন কমিশন আজকের যারা আছেন তারা ওই জায়গাটা পরিবর্তন করে তারা চলে গেলেন সেই যে টাকার খেলার যে জায়গাটা ছিল সেই জায়গায় চলে গেলেন, এবং ধনীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করবে, তুলনামূলকভাবে দরিদ্র যারা অথবা আর্থিকভাবে অসচ্ছল তারা নির্বাচনে আসার দরকার নেই, কারণ বাংলাদেশের রাজনীতিটা তাদের কাছে। আপনি যে প্রশ্নটি করেছেন, এই যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্ত নেওয়ার এটি সংবিধান পরিপন্থী, এটি অনৈতিক। কেন? ওই যে রফিক ভাই যেটি বললেন, যে কেউ প্রার্থী হওয়ার অধিকার আপনার আছে। এই কাজটি আপনি কেন করলেন? এই কাজটি করলো আওয়ামী লীগ তার ইজ্জত রক্ষার জন্য, তার সম্মান রক্ষার জন্য। কিভাবে? কেন? তার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এক একটা পরগনা ভাগ করেছে, পরগনা ভাগ করে শাসন করছে। আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি একটা অফিসে টেন্ডার জমা দিতে যাচ্ছেন, এটা 2-3 বছর আগের ঘটনা। ছাত্রলীগের ছেলেরা যে তাকে ব্যক্তিগতভাবে, তাকে শারীরিকভাবে আক্রমণ করছে। অর্থাৎ আপনি রাজনীতিটা এখানে কিন্তু নেই, রাজনীতিটা চলে গেছে। তা না হলে একটা ছাত্রলীগের ছেলে জেলা আওয়ামী লীগের সভাপতির গায়ে হাত দেবে কিভাবে? এটা কি সম্ভব? কারণ তার যে সিনিয়র যে অর্গানাইজেশন, তার যে প্যারেন্ট অর্গানাইজেশন, তার জেলার প্রধান, তার গায়ে হাত দেবে কিভাবে? এটা হয় না যদি রাজনীতি থাকে। কিন্তু এটি হচ্ছে কেন? হচ্ছে হলো এক একটা জায়গায় আপনি এক একটা পেশি শক্তির একটা দলের ভেতরে তো সেই জিনিসটা আছে। আমি যদি একটু বলি যে আপনার তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রীর যেই শ্যালক, উনি প্রতিপক্ষকে আপনার অপহরণ করে নিলাম, সেটা আমরা দেখলাম, কিন্তু ওই জায়গাটাই আসছে, যেটা আমি ওই জায়গাটাই আসবো। এবং আপনি ধন্যবাদ, আপনি সোর্সটা ধরিয়ে দিয়েছেন, আমি ওই জায়গাটায় আসতে পারি। দ্বিতীয়ত যে ইলেকশন কমিশন যেটি বলেছে, না এটি তার নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব না। ডিসিএসপিরা এই যে অসহায়ত্ব প্রকাশ করেছে, এর ভেতর থেকে অসহায়ত্ব বোঝা যায় যে তারা কতটা অসহায় হয়ে পড়েছেন। কাদের কাছে? ওই যে আপনি বললেন যে নাটোরের সিংড়াতে যিনি আক্রমণ করলেন এবং যিনি আক্রান্ত হলেন, দুইজনই আওয়ামী লীগের নেতা। একজনের দুলাভাই যেহেতু মন্ত্রী, আক্রমণ করার ক্ষমতাটা তার আছে, আর একজনের দুলাভাই যেহেতু মন্ত্রী না, তিনি আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকলেন। তারপরে তাকে আপনি হাসপাতালে নিয়ে গেলেন এবং আপনি পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন জনমতের চাপে, সমালোচনার কারণে, যে তাকে প্রার্থী করা হবে না, তার প্রার্থিতা বাতিল। আমি প্রশ্ন করি, এ ধরনের একটি ঘটনা, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, একটা ক্রিমিনাল অফেন্স। তিনি কি গ্রেপ্তার হয়েছেন? অপহরণ মামলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, কর্মীরা গ্রেপ্তার, তিনি গ্রেপ্তার হননি, তিনি গ্রেপ্তার হননি। আপনার প্রশ্নের শেষ জায়গাটা আমি বলবো যে আজকে আপনি যখন আপনার ঘর রক্ষা করতে পারছেন না, আপনার মন্ত্রীরা যখন আপনার কথা শুনছে না, আপনার এমপিরা যখন আপনার দলের সিদ্ধান্ত মানছে না, কেন মানছে না? মানছে না হচ্ছে তাদের প্রত্যেকেরই একটা আলাদা বলয় দরকার। অমুক নির্বাচনী এলাকায় মেয়র থাকবে, তার যে একটা বাহিনী থাকবে, এবং এই আমব্রেলাটা তৈরি করার জন্য তিনি সবসময় চান মাই ম্যান, এবং সেটি কর্মী হতে পারে, আত্মীয় হতে পারে, তাদেরকে নিয়ে আসে। এবং এদেরকে ঠেকাতে না পারার জন্য আওয়ামী লীগ তার পুরনো ঐতিহ্যকে বাইরে নিয়ে যে, আওয়ামী লীগের অনেক নেতা আপনি দেখবেন যে পরস্পরের আত্মীয়, এক এক পরিবারের 5 জন 7 জন 10 জন, আমি নাম বললাম না, 5 জন 10 জন হচ্ছে এমপি। আপনি তো তখন তো ঠেকাতে পারেন নাই। সেই উত্তরটাই আমি একটু মনিরুজ্জামান মনিরের কাছে শুনতে চাই। যেমনটা শরীফুজ্জামান শরীফ বললেন যে আসলে এই প্রভাবমুক্ত রাখার বিষয়টি তো আসলে পুরোপুরি আমাদের কাছে স্পষ্ট যে আসলে প্রভাবমুক্ত থাকবে না। এবং যে জিনিসটা আমি বিরতির আপনার প্রথম রাউন্ড আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে বারবার সতর্ক করার পরেও হাইকমান্ড থেকে আপনার প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে আমরা কোনো ধরনের খুব ভিজিবল কিছু দেখিনি। তার মানেটা কি? তার মানেটা এরকম যে এক ধরনের নির্বাচন হতে যাচ্ছে যেখানে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই আসলে প্রতীক না থাকলেও নিজেদের ভেতরেই আসলে নির্বাচনটা হচ্ছে একতরফা। প্রথমত বিষয়টা হলো যে আপনারা যে কথাগুলো বলছেন এখানে দুটো ব্যাখ্যা। মাননীয় প্রধানমন্ত্রী উনি থাইল্যান্ড সফরের পরে আপনাদের সাংবাদিকদের সাথে যে তার সাংবাদিক সম্মেলন গণভবনে উনি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন আসলে পরিবার বলতে কাদেরকে বোঝা যায়। এখন আসেন, পরিবার 75-এ বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আওয়ামী লীগ যখন স্ট্রাগল করছিলেন, যখন তার দল হিসেবে আওয়ামী লীগকে টিকে থাকার জন্য সংগ্রাম, দেশের মানুষের জন্য, আইন শাসনের জন্য, গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, তখন একটা পরিবারের, আমার বাবা, চাচা, আমি 86 থেকে, আমি, আমার বোন, আমার ভাই, আমরা সকলেই রাজনীতির সাথে জড়িত। দেখতে হবে বরঞ্চ ক্রাইটেরিয়া নির্ধারণ করা উচিত ছিল 2008-এর 29শে ডিসেম্বরে নির্বাচন। সেই দেখেই কিন্তু মনির ভাই, না আমি একটু থামাই আপনাকে, সেই দেখেই কিন্তু ওনারা আপনার কেন্দ্রীয় নেতারা কিন্তু ফোনগুলো করেছেন। এই ক্রাইটেরিয়াগুলো দেখে ওবায়দুল কাদের যখন ফোন করেছে, আব্দুর রাজ্জাককে যখন ফোনটা করেছেন, সেই ক্রাইটেরিয়াগুলো দেখেই করেছেন। সেটা নিশ্চয়ই আপনার দলের সাধারণ সম্পাদক বুঝেই করেছেন। আমি বলছি সেটাই আপনি বলছি। আমার বরঞ্চ এখানে
সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রদ্ধাভাজন ওবায়দুল কাদের সাহেব আরও প্রিসাইসলি এটা করা সম্ভব। যে কথাটা বলছে যে আত্মীয় স্বজন গণহারে এই কথাগুলো বলা যাবে না। আজকে আমার ভাই আমার বোন সে গণতান্ত্রিক তার অধিকার আছে না সে ইলেকশন করার, বরঞ্চ যে এই ক্ষমতার আমলে এমপি বা মন্ত্রীর আত্মীয় হওয়ার কারণে সেই ক্ষমতার প্রভাব বিস্তার করে যে নির্বাচন করতে যাচ্ছে তাকে বন্ধ করতে হবে। নট দ্যাট যে আপনার দীর্ঘদিন যে রাজনীতি দলীয় সিদ্ধান্ত নিয়েছে এদেরকে 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 মাঠে না রাখার সিদ্ধান্তটা তো দলীয় সিদ্ধান্ত। আমার কথাটা দলের সিদ্ধান্তটার সাথে একমত কি? না না, আমার দলের যে সিদ্ধান্ত তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে ওই ক্রাইটেরিয়া পর্যন্ত আমি থাকতে চাই যে আপনার দলের যে সাধারণ এমপি মন্ত্রীর মানে ছেলে মেয়ে স্ত্রী সন্তান মেয়ে এই পর্যন্ত সীমাবদ্ধ। এর বাইরে আমার ভাই সে তো পলিটিক্স করে, সে তো লোকাল পলিটিক্স করে, তারও তো আমার ছোট ভাইয়ের তো পলিটিক্সের বয়স 25 বছর হয়ে গেছে। এখন সে যদি নির্বাচন করে আপনি তো ঠেকাতে পারবেন না। আপনাকে ডিফাইন করতে হবে কোন জায়গাটায় যে আপনার ডেফিনেশনটা কি হবে। আত্মীয় বা কর্মী যে কাজ করছে দীর্ঘদিন ধরে তাকে তো আপনাকে কোনো না কোনো জায়গা দেখতে হবে, তার অধিকার আছে না গণতান্ত্রিক অধিকার। বরঞ্চ এমপি মন্ত্রীর যে সমস্ত আত্মীয়রা রাজনৈতিক কোনো কন্ট্রিবিউশন নাই, কোন রকমের কোনো সংগ্রামের মধ্য থেকে তাদের জীবন অতিবাহিত করে নাই, এটাকে সর্ট আউট করা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি বিভাগীয় যে সমস্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট মেম্বার আছে তারা বরঞ্চ এটা সিদ্ধান্ত নিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তো জেনারেল সেক্রেটারির কাছে এর আগে যারা 2008-এর পরে কারা দলে এসেছে এইরকম একটা তালিকা দিয়েছিল, বিএনপি জামাত থেকে কারা ঢুকেছে তাদেরকে তো বহিষ্কার করার ব্যাপারে দলে পদ না দেওয়ার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সমস্ত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী ইতিবাচকভাবে দেয়, কিন্তু আমাদের দলের যারা দায়িত্বশীল নেতা তারা কতটা পালন করে সেটা বরঞ্চ আমি একটা জিনিস একটা কথা বলি। ওনারা বলছেন চেইন অফ কমান্ড। দেখুন, দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন অনেকেরই চেইন অফ কমান্ড থাকে না। সেক্ষেত্রে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ অনেক কিছুই কন্ট্রোলে রেখে করতে পারছে। বিরোধী দলে যখন রাজনীতি থাকে তখনই বরঞ্চ চেইন অফ কমান্ড থাকার কথা। আপনার দল বিরোধী দলে আপনি স্ট্রাগল করছেন, কই আপনার চেইন অফ কমান্ড আছে? কই চেইন অফ কমান্ড থাকলে কি আপনার 141 জন মানুষ আপনার দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যায় না। চেইন অফ কমান্ড নেই, আপনার লিডারশিপ নেই, আপনার লিডারশিপ ব্যর্থ, আপনার লিডারশিপ টেস্টেড না, আপনার লিডারশিপ বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গায় কোনো মেম্বার হয়নি, চেয়ারম্যান হয়নি, উপজেলা চেয়ারম্যান হয়নি, এমপি হননি, রাজপথে মিছিল করেননি, মা হসপিটালাইজ, তার পাশে সে দাঁড়াতে পারেন না, আবার নেতা হতে চায়, নেতা হতে চাইলে লিড করতে হবে সামনে থেকে। আসেন, উনি কয়েকটা কথা বলেছেন যে 2013 সালে যারা মেয়র হয়েছিলেন কাজ করতে পারেন। ওনাকে একটু কারেক্ট করে দিই, উনি অনেক সিনিয়র নেতা, আমরা একই সময় ছাত্র রাজনীতি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি বলছেন বরিশালের মেয়র হয়েছিলেন সরোয়ার সাহেব 2008-এর পরে, যে কাজ করতে পারে না। 2013-র যে 5টা সিটি কর্পোরেশন ওই সময় সরোয়ার সাহেব মেয়র হয় না, মেয়র হয়েছে কামাল সাহেব। তো আমি এটা আপনাকে কারেকশন দিল। তা আমি যে বাস্তবতার মধ্য থেকে আমরা যাচ্ছি সেখানে উনি কয়েকটা কথা বলেছেন। এমপি মন্ত্রীদের ছেলেরা যারা যারা এইগুলোর সাথে জড়িত, দল হিসেবে অবশ্যই দলের সিদ্ধান্ত নিতে হবে। আজকে প্রকৃত যে কর্মীটা বছরের পর বছর সংগ্রাম করবে সে রাজনৈতিকভাবে পদায়ন করতে পারবে না, সে তার রাজনৈতিক রিকগনিশন হবে না। একটা বিনয়ের সাথে আপনাকে বিরতিতে যাওয়ার আগে জানতে চাই, যদি ধরেন আপনার চাচো আপনার কোনো একটা আসনের মন্ত্রী এমপি হয়, বাংলাদেশের যে রাজনীতির কালচার সেখানে আপনি তো একটা ক্ষমতা, আপনার ভাসমান ক্ষমতা কিন্তু আপনি কাঁধে ভর করবেই, এটা করবে না? এটা তো করবে। এটার প্রভাব থেকে কি আসলে আপনি পুরো কনস্টিটিউশন বা পুরো আপনার নির্বাচনের দিনকে প্রভাব মুক্ত রাখতে পারবেন? সায়েন্টিফিক্যালি এটা পসিবল না। আপনার যখন আমি এই কারণেই তো বললাম, যখন প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি থাকবে তখন অনেক কিছুই থাকবে না। যখন রাজনীতিতে বিএনপি 2014 সালে নির্বাচনে না আসার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে সাইফুল, আপনাদেরকে গভীরভাবে ভাবতে হবে। 14 নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করতো, আওয়ামী লীগ তার প্রকৃত অর্থ জনপ্রিয় প্রার্থী, দলের জন্য ডেডিকেটেড, দেশের জন্য দেশপ্রেমিক নাগরিক, তাদেরকেই মনোনয়ন দিত। দল যখন দেখেছে যে বিএনপির মতন একটা তার শক্ত প্রতিপক্ষ নাই, তখন দলের নীতি নির্ধারকরা তখন মাননীয় সভানেত্রীর কাছে বা নীতি নির্ধারকের কাছে নেতিবাচকভাবে অবস্থান করছে। উনি দুর্নীতির কথা বলেছেন, আমি দুর্নীতির বিপক্ষে আমার অবস্থান, এবং দুর্নীতিতে যারা কয়েকটা নাম বলেছেন একটা কথা আমি বলি। দেখুন, আমি একটু বিরতি নিয়ে আপনাকে বিরতির পর দিব, আমার বিরতির টাইম হয়ে গেছে। আপনি দর্শক আওয়ার ডেমোক্রেসি নিচ্ছি ছোট বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই, দেখা হবে। দর্শক বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসিতে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় ভোটারের ভোট ভাবনা। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের
কাছ থেকে শুনছিলাম মূলত এই নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার জন্য দল থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এরপরও আসলে অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেননি, ফলে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে যেই জনমনে যে ধরনের আশঙ্কা আছে সেটি নিয়ে উনি বলছিলেন। একটু যদি আপনার বক্তব্যটা শেষের এই জায়গাটায় উনি যেহেতু কয়েকটা বিষয় অ্যাড্রেস করেছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেখানে কোনো দুর্নীতি করে দেশের বাইরে টাকা পাচার করুক, দেশের কোনো আমলা, কোনো রাজনীতিক, কোনো পুলিশ অফিসার, কোনো আর্মি অফিসার, এর বিপক্ষে আমার অবস্থান। উনি কয়েকটা নাম বলেছে, এদেরকে বিভিন্ন সময় পেপার পত্রিকায়, তবে একটা ব্যাপারে আমি ক্লিয়ার করতে চাই এবং জাতির সামনে আমাদেরকে বুঝতে হবে যে আমরা অসত্য তথ্য উপস্থাপন যদি করি তাহলে সেটা ঠিক হবে না সবার ক্ষেত্রে। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে, আমি বা রফিক ভাই বা শরীফ, আমাদেরও নিজেদের একটি আত্মমর্যাদার জায়গা আছে। দেখুন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মন্ত্রী পরিষদের যে কয়েকজন স্বচ্ছ ভাবমূর্তির মন্ত্রী এবং একটি মানে ভূমি মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়কে আধুনিকায়ন করার ক্ষেত্রে যে মানুষটা কাজ করেছে, এবং আমরা সকলে জানি যে সাইফুজ্জামান চৌধুরী বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু, তার দাদা জাবেদ সাহেবের দাদাও কিন্তু একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন। ওনারা 1967 সাল থেকে লন্ডনে ব্যবসা করে। ওনারা 80-র দশকে উনি দিয়েছেন, তারপরে যেহেতু বলে সেখানে হচ্ছে 80-র দশকের থেকে আজকের অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, এসালামের বলছে, এসালামের সহ অনেকের কথা বলছে, সেগুলো ঠিক আছে, সেগুলো বলা দরকার। কিন্তু জাবেদ সাহেবের মতন একজন নৈতিকভাবে একটা সৎ মানুষ, ভালো 10টা বছর ভালোভাবে মন্ত্রণালয় চালাচ্ছে, বাংলাদেশের যে কয়েকজন সৎ মন্ত্রীর তালিকা আসবে তার মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ করবে। অনুষ্ঠানের খাতিরে আমাদের উচিত হবে তার মতো মানুষকে এরকম করা, এবং সে কিন্তু ক্লিয়ার করেছে। রফিক ভাই বলেছেন, কিন্তু আমিও যেটা বলতে চাই, আমরা রাজনৈতিক নেতা হিসেবে, কর্মী হিসেবে তার মতো একজন স্বচ্ছ রাজনৈতিক নেতার বিরুদ্ধে যেন এরকম আমরা না করি। মনির ভাই, আমার কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন আছে। একটা হচ্ছে, এই নির্বাচন কি আসলে প্রভাব মুক্ত থাকবে? অবশ্যই থাকবে। এটা কিসের ভিত্তিতে আপনি বলছেন? আমি রাজনৈতিক ময়দানের মানুষ হিসেবে না, আপনার তো একটা সায়েন্টিফিক লজিক থাকবে। এখানে কোন রকমের কোন এমপি বলেন, কোন মন্ত্রী বলেন, আমি শেষ করি যেটা আমি শরীফ ভাইকেও বলেছিলাম, যে ডাক ও টেলিযোগ জুনায়েদ আহমেদ পলকের শ্যালক আপনি, উনি একজন ওনার প্রতিপক্ষের প্রার্থীকে অপহরণ করছেন, সেটা আমরা সিসিটিভিতে দেখছি। নির্বাচনের কিন্তু বেশি দিন বাকি নেই, আর আছে হার্ডলি 3 দিন। তো এই 3 দিনের মধ্যে এমন কোন পরিবেশ সৃষ্টি হবে যার ফলে আমরা ধরেই নিব যে একদম প্রভাবমুক্ত নির্বাচন হবে? একদম তবে শতভাগ তো হবে না। আপনি মনে করছেন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে? আমি মনে করি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সর্বোচ্চ জায়গা থেকে যেহেতু বলেছে, মানে সরকার প্রধান হিসাবে, দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলার পরে যারা এই রকমের রাজনীতিতে মানে এই অসৎ আচরণ করবে, কর্মকাণ্ড করবে, অবশ্যই দিনের শেষে বিচারের মুখোমুখি তাদেরকে। ধন্যবাদ। যেতে চাই রফিক শিকদার আপনার কাছে। বিএনপি নির্বাচনটা বর্জন করছে ধারাবাহিকভাবেই, এই উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে আসলে বিএনপি টেক হোমটা কি, মানে কি পাবে? দেখুন, দেশের যে বর্তমান শাসন ব্যবস্থা, বক্তব্যদেরকে আপনার আওয়ামী লীগ লোকেরা দেখছি শাসক দলের দায়ী করে। কারণ আওয়ামী লীগের সমালোচনা করলে, আওয়ামী লীগের ভুলভ্রান্তিগুলো তুলে ধরলে, আওয়ামী লীগের অপরাধ এবং দুর্নীতিকে চ্যালেঞ্জ করলে, এবং চ্যালেঞ্জটা কে করবে? এখন আমি বলি যে আওয়ামী লীগের এই যে তিনি বললেন যে জাবেদ সাহেবের কথা, আওয়ামী লীগের তো এর আগে পররাষ্ট্রমন্ত্রী ভালো ছিলেন, দুধের দোয়া ছিলেন, কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক সাহেব খুব ভালো ছিলেন, আওয়ামী লীগের কাছে খুব পরিচ্ছন্ন ছিলেন, প্ল্যানিং মিনিস্টার মান্নান সাহেব খুব ভালো ছিলেন। আজকে ওনারা সুস্থ আছেন, এমপিও আছেন, কিন্তু মন্ত্রী কিন্তু নাই। এখন আমার বক্তব্য বললো যে তাহলে তাদের অপরাধ কী জনগণ জানতে চায়। আমি বলবো যে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে যারা আছে বেশিরভাগই দুর্নীতি পরায়ণ। এখন যদি বলেন কীভাবে, তারা ভোট ছাড়া নির্বাচিত হয়েছে, ভোটাভুটিও না, জনগণ ভোট দিতে যায় নাই, তো এটাই তো সবচেয়ে বড় দুর্নীতি। দেশে আজকে সুষ্ঠুভাবে ভোটের ব্যবস্থা নাই, এর চেয়ে বড় করাপশন কী হতে পারে? আপনি আসুন যে আমরা ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট করলাম, এটা কোথায় বললেন? আমরা 2008 সালে ইলেকশন করেছি, 14 সালে যাই, আমরা 18 সালে গিয়েছি। এবং আজকে বললেন যে আপনার স্থানীয় সরকার নির্বাচনে আজকে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা, শরীফুজ্জামান শরীফ বলেছেন, যেমন মনে তো আওয়ামী লীগ করেছে তার কথা বলবো। যদি আমরা এভাবে বিএনপি ভোট বর্জন করে তাহলে কি পরিস্থিতি বদল হবে? না, আমরা অবশ্যই ভোট বর্জন, তো এটা আমাদের একটা আন্দোলন। আমরা জনগণের সাথে আছি, জনগণই ভোট বর্জন করছে, জনগণ কেন্দ্রে যাচ্ছে না। আপনি দেখেন যে 2007 সালের যে 7 জানুয়ারি যে নির্বাচনটি হলো, 24 জানুয়ারি 2024 সালের 7 জানুয়ারি, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায় নাই। জনগণের সেবা করতে হলে তো আমরা জনগণের সেবা করতে হলে জনগণের প্রতিনিধিত্ব করছি। 2, আজকে যে লোডশেডিং, সমস্ত গ্রামে গঞ্জে কিন্তু বিদ্যুৎ নাই, কিন্তু
মানুষ ইরি মৌসুম, এখন শেষ মৌসুম, সেচ দিতে পারতেছে না, এবং বিদ্যুতের অফিসগুলো কিন্তু ঘেরাও করছে সাধারণ জনগণ। এখন আমাকে তো আমরা বলবো না বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আমরা বলবো না তেলের দাম বাড়াচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের সাধারণ মানুষের আজকে নাজেহাল অবস্থা আছে। এখন আমরা এই যে এগুলো বলছি, তারপরে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী তাদের কিন্তু টনক নড়ছে না। এখন এই যে আমার ভাই বললেন যে বিএনপি নির্বাচনে না যাওয়াতে আওয়ামী লীগ আজকে ক্ষতিগ্রস্ত বা আওয়ামী লীগ আজকে অপরাধ করতেছে, এটা কোনো কথা হলো? আজকে অপরাধের কথা তো বলি না, অপরাধ বলছেন। তারপরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তারপরে বিএনপি নির্বাচনে না যাওয়াতে যোগ্য নেতৃত্ব তারা প্রতিষ্ঠা করে নাই। আমার বক্তব্য হলো বিএনপি নির্বাচনে যায় নাই, যে নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। আপনাদের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে বিএনপির অন্তরায় কোথায়? এখন আমার বক্তব্য হলো আওয়ামী লীগ আজকে রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে নাই, তারা সমস্ত মানে জগা খিচুড়ি করে ফেলছে দেশ পরিচালনা করতে। সে কারণে আমি বলবো এখান থেকে বের করে আনতে হলে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। সেই আন্দোলনটা আমরা করছি রাজনৈতিক দল হিসেবে, এটা আমাদের দায়িত্ব। পাশাপাশি আপনি বলেন যে আজকে যে সরকার যে নানানভাবে যে দুর্নীতি করতেছে, রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি হচ্ছে গজপ্রম, এরা আপনার এই যে আমাদের দেশে যে আপনার এই যে খনন আছে, যে আপনার এই গ্যাস খননের এটা চলতেছে। ভোলাতে 9টি কূপ আছে, এর মধ্যে 4টা কূপ খনন করেছে 20 সালে, আর 5টা কূপ। সেখানে আমাদের বাপেক্স আছে, আমাদের অর্থনীতিবিদরা বলতেছে, ভূতত্ত্ববিদরা বলতেছে বাপেক্স আরো অনেক কম টাকায় করতে পারবে। সেখানে 1200 কোটি টাকা দিয়ে এই ইয়াকে আপনার এই ইয়াকে আপনার কি বলে গজপ্রমকে দেওয়ার জন্য করতেছে। এটা এখানে দুর্বিসন্ধি আছে, আমি বলবো এখানে দুর্নীতির কোনো গন্ধ আছে। দুর্নীতি আমার কথা হলো এইভাবে দেশ চলে। আজকে বেগম খালেদা জিয়া মুক্ত নন, তিনি এখনো কারাগারে, তারেক রহমান দেশের বাইরে। শেখ হাসিনা আজকে দেশটাকে পরিচালনা করতে তিনি এত ব্যর্থ হচ্ছেন কেন? এখন এটা হলো জনগণের প্রশ্ন। আজকে আওয়ামী লীগ রাজনীতিকে নির্বাচন, আমার যে প্রশ্নটা আপনার কাছে ছিল রফিক ভাই, আমি যে প্রশ্নের উত্তর খুঁজছি অনেকক্ষণ ধরে, যে এই নির্বাচন আপনি বর্জন করে টেক হোমটা কি? আপনি কি পাবেন? আপনি তো কিছু একটা করবেন কিছু পাওয়ার জন্য, আপনার টেক হোমটা কি? টেক হোমটা হলো যে জনগণের কাছে এটা আরো নিশ্চিত হবে যে আওয়ামী লীগ যে নির্বাচনের রাজনীতি, আপনার কি এরকম প্রেডিকশন আছেন যে এবার নির্বাচনে বিএনপি না গেলে ভোটার যে কাস্টিং হবে সেটা 2% 3% এরকম? 2% 3% বড় কথা না। এই যে ইতিপূর্বে আপনি দেখেছেন যে অনেকগুলো নির্বাচনে কিন্তু অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে, 35টি আসন। এবং আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন যে এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচন করতে পারবে না। প্রকারান্তরে দেখেন যে কুমিল্লা বাহার সাহেবের মেয়ে কিন্তু কিছুদিন আগে মেয়র ইলেকশন করেছে, মেয়র হয়েছেন। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা কিন্তু ওই পার্লামেন্টে আছে। ফলে এই যে সাংঘর্ষিক কথাবার্তা মিলিয়ে আজকে জনমনে একটা দ্বিধা তৈরি হয়েছে, একটা অবিশ্বাস তৈরি হয়েছে যে এটা আবার কোন ধরনের এই নির্বাচনটা আবার কোনো ফাঁদ কিনা বা কোনো দুর্বিসন্ধি কিনা। কিছুদিন আগে আমরা দেখলাম যে 26শে এপ্রিল সম্ভবত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে জনগণের বা আপনাদের উপরে জানার ইচ্ছা ছিল যে উপজেলা নির্বাচনকে নিয়ে বোধহয় কোনো আলোচনা হবে। পরে আমরা শুনলাম যে উপজেলা নির্বাচন নিয়ে কোনো আলোচনাই নাকি করে নাই। এখন আলোচনা করেছে কি করে নাই সেটা আমরা জানি না, কিন্তু মিডিয়াতে এসেছে যে উপজেলা নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হয় নাই। তাহলে সামনে একটি নির্বাচন আছে, তারা আলোচনাই করে নাই। প্রকারান্তরে দেখছি যে তাদের মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা ভোটাভুটি করতেছে, অপহরণ থেকে নিয়ে সেগুলো সব কিছুই হচ্ছে, এবং দামি নির্বাচনও খুনাখুনি হয়েছে, মামলাও হয় নাই, গ্রেপ্তার হয় নাই। মনে ভাই বলছেন এগুলো ঐতিহাসিক, এগুলো বাংলাদেশে ছিল, এগুলো নতুন কিছু না। এখন আমার কথা হলো যে ঐতিহাসিক আওয়ামী লীগ বেছে বেছে শুধু দুর্নীতি, অপরাধ, অপকর্ম এগুলি বেছে বেছে করবে, ভালো কিছু জনগণকে দিবে না। জনগণকে কি ভালো কিছু প্রেজেন্ট দিতে পারবে না? এখন আমার বক্তব্য হলো আমাদের যে সংগ্রাম, জনগণের দাবি আদায়ের সংগ্রাম, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রাম, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সংগ্রাম, এবং সকল যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে কারাগারে তাদেরকে মুক্ত করার সংগ্রাম। আমি আবারো ফিরবো আপনার কাছে। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, যে পরিস্থিতি দেশে চলতেছে, এবং একটা সরকার যেভাবে শোষণ এবং শাসন করছে, এখান থেকে বের করে এনে মোটামুটি আমি বুঝতে পেরেছি। আমি যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যেতে চাই যে আমি যদি প্রশ্নটা এভাবে রাখি যে আমার বাবা এমপি হলো, সে আসনে আমি ছেলে হিসেবে আমার মেয়র বা উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে হবে কেন? প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের দেশে এই যে সংক্ষেপে বলেন, আমরা খুব র্যাপিড ফায়ারে আছি। এখন আর জনসেবার জায়গা নেই। যে নেতৃত্ব মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে নেতা বা নেত্রীর জন্য জীবন উৎসর্গ করতে চাই বা পারি, সেই নেতৃত্ব শীর্ষ নেতার নির্দেশ কেন মানেন না? তারা কি মনির ভাই সাংবিধানিক অধিকারের কথা বলছেন, রাজনীতি সাংবিধানিক অধিকারের পাশাপাশি চোখের দেখার একটা জায়গাটা আছে, ব্যাপার আছে না? দ্বিতীয়ত তারা জানেন যে তাদের বিরুদ্ধে অ্যাকশন যদি নেন কয়েকদিন পরে আপনি সেটি প্রত্যাহার করে নেবেন। গাজীপুরের জাহাঙ্গীর হচ্ছে তার প্রমাণ। যে সিদ্ধান্তটা নেবেন কয়েকদিন পরে সেটি আপনি প্রত্যাহার করে নেবেন, এটি সে জানে। দ্বিতীয়ত হচ্ছে যে এখন সব থেকে লাভজনক জায়গাটা হচ্ছে এই ধরনের পদগুলো হাতে পাওয়া। আপনি 10 কোটি টাকা খরচ করে একটা ইন্ডাস্ট্রি করলে 1 বছর 2 বছরে আপনার যে ফিডব্যাকটা আসবে, সেই তুলনায় আপনি 10 কোটি টাকা খরচ করে কোনো একটা সিটি
পৌরসভার যদি মেয়র হন আপনার লাভ হবে তার থেকে অনেক গুণ বেশি। সেই কারণে এরা জনসেবার জন্য না, এই লাভের কারণে তারা এই পদগুলো নিতে চায়। এবার যদি আমি প্রশ্নটাকে একটু উল্টাই করি, যে আমার বাবা এমপি, কিন্তু আমি যদি একজন রাজনৈতিক কর্মী হই, আমার কি সেই রাজনীতিটা করার অধিকার নাই? অবশ্যই সেই অধিকারটা আছে, এবং অধিকারটা আছে বলেই আওয়ামী লীগ যখন এই সিদ্ধান্তটা নিচ্ছে তখন আমরা সেটার ক্রিটিক করছি। আমরা বলছি যে এটা অনৈতিক। কেন? আপনি মানে আপনার পাত্রের ছিদ্র বন্ধ না করে আপনি অন্যভাবে সেটাকে আপনি রিপেয়ার করার কথা বলছেন। ইলেকশনটা যেটা হচ্ছে, এই ইলেকশনটা হচ্ছে বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের হেলাল গ্রুপ বেলাল গ্রুপের ইলেকশন। এটা কেমন? হেলাল গ্রুপ এক একটা জায়গায় আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, এবং এই যে ভোট কেন্দ্রে হয় আওয়ামী লীগের ফজলু গ্রুপ দখলে নিবে অথবা আওয়ামী লীগের জগলু গ্রুপ দখলে নিবে, এবং ফজলু গ্রুপের অনুসারীরা কোথাও যাবে, জগলু গ্রুপের অনুসারীরা কোথাও যাবে। সাধারণ মানুষের যে আগ্রহের জায়গাটা, সে আগ্রহের জায়গাটা এখন নেই। আপনি যে ভোটারের কথা আপনি বলছেন, এই ভোটাররা যে পদ্ধতিতে ভোটটা হচ্ছে, সে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের কোনো একটা গ্রুপের অনুসারী। সেটাই যদি হয় তাহলে তো আওয়ামী লীগের লোকজনও যদি ভোট দিতে যায় তাহলে তো ভোটার উপস্থিতি অনেক বেশি হওয়ার কথা। এখন ওই যে ফজলু গ্রুপ অথবা জগলু গ্রুপ, হেলাল গ্রুপ অথবা বেলাল গ্রুপ, তারা জানে যে আমার নেতা কতগুলো মেকানিজম এইভাবে ডেভেলপ করেছেন যাতে আমি ভোট কেন্দ্রে না গেলেও আমি জিতে আসব। সেই কারণে তিনি সারাদিন নির্বাচনী কাজ করেন, পোস্টার লাগান, মিটিং করেন, কিন্তু ভোটের দিন সকাল 11টা পর্যন্ত কেন ঘুমান? এই কর্মীটাই কিন্তু পোস্টার লাগিয়েছে, এই কর্মীটাই কিন্তু ভোট চেয়েছে। ভেতর থেকে সে জানে যে আসল যেদিন, সেই দিন আমার নেতা কোনো না কোনো ভাবে একটা ম্যাজিক আছে, যেখানে আমি দেরি করে ঘুম থেকে উঠলে আমার কোনো সমস্যা। জি নিশ্চয়ই। আমি আবারও যেতে চাই মনিরুজ্জামান মনির, আপনার কাছে অনেকগুলো আসলে প্রসঙ্গ এসেছে, বিশেষ করে আমি প্রশ্ন রাখছি না, কিন্তু আপনার যারা সহ আলোচক তারা খুব স্পষ্ট করে পুরো নির্বাচনী প্রক্রিয়া এবং আওয়ামী লীগের এখানে দায় কতখানি সেটা খুব স্পষ্ট করেছেন। আপনি যদি একটু উত্তর দেন। নির্বাচনী প্রক্রিয়া কখনোই একটি দল শেষ করতে পারে না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিকগুলোর তার দায় আছে। ধরে দিন বিএনপি আসছে না, বিএনপি কে ছাড়াই তো এখন ভাবতে হচ্ছে। আপনাকে বুঝতে হবে আমরা বিএনপি যেহেতু আসছে না, আওয়ামী লীগ দল হিসেবে বিএনপির রেসপন্সিবিলিটি তো নেবে না। আওয়ামী লীগ দল হিসেবে তার তো, আমি তো বললাম যে ইউনিক একটি ডিসিশন মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এবং তার দ্বাদশ নির্বাচনে তো 41% ভোট হয়েছে। আর শরীফ বা রফিক সাহেব যেটা বলছেন আমি তার সাথে তো একমত নই। আমি একটা কনস্টিটিউয়েন্সিকে রিপ্রেজেন্ট করি মোর দ্যান 24 ইয়ার্স। তো আমার নির্বাচনী এলাকায় তো বিএনপির আমার রাজাপুর উপজেলায় আছে, কাঠালিও প্রার্থী আছে বিএনপির, সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ওনারা বললে হবে, চ্যালেঞ্জ করুক আমার সাথে। রফিক ভাই চ্যালেঞ্জ করতে চান? করুক। মানে বিএনপির প্রার্থী ইলেকশন করতেছে, বিএনপির লোকজন আসলে নির্বাচনে আছে। না না, ওনার জায়গায় কি চ্যালেঞ্জ? ওনার জায়গায় যে বিএনপি যিনি করতেন শাহজাহান ওমর, জি, ওনাকেই তো ওনাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ নৌকা মার্কা দিয়ে জেল থেকে বের করে এনে, যেখানে নাকি একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জেলেই ছিলেন, সেখান থেকে বের করে এনে রাতারাতি আওয়ামী লীগের নেতা বানিয়ে নৌকা মার্কা দিয়ে এমপি বানিয়ে ছেড়ে দিচ্ছেন। ওনারা কি বলবেন? আমার কথা, আমার কি দাম আছে আওয়ামী লীগের কাছে? আওয়ামী লীগের কাছে কি দাম আছে? এখন অ্যানসারটা পেলেন যে তাদের দলের নেতার যে সিদ্ধান্তকে উনি বলেছিলেন ইন্ট্রোতে যে চেইন অফ কমান্ড বিএনপির আছে, তাই যদি হয় তাহলে শাহজাহান উমর বিএনপির ভাইস প্রেসিডেন্ট, শাহজাহান উমর 78 থেকে বিএনপি করে। শাহজাহান উমর প্রসঙ্গে গেলে যদি রাজনৈতিক কমিটমেন্ট একটা মানুষ, শাহজাহান উমরের প্রসঙ্গে গেলে আমাকে আরো পাল্টে প্রশ্ন করতে হবে না। সে কি যেতে পারে? শাহজাহান উমরের প্রশ্ন করলে আপনার আওয়ামী লীগের এত নেতা থাকতে শাহজাহান উমরকে জেল থেকে বের করে এনে এটা করতে হলো কেন? প্লিজ এই আলোচনাতে আমরা না যাই, আমরা যদি বলেন যে পরিস্থিতি নিয়ে, আমার পরিস্থিতি, আমার কথাটা হলো রাজনীতিতে নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। নির্বাচন কমিশনের যে সংস্কার, এই সংস্কারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। স্বচ্ছ ব্যালট বাক্স বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। ছবিযুক্ত ভোটার তালিকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। 2006 সালে যখন বিএনপি 1,30,00,000 ভোটার, ভুয়া ভোটার, সেই ভালো কাজগুলোর জন্য তো এবারে নির্বাচনটা আরো ভালো হওয়া উচিত। আসেন না, সেই কারণেই তো হচ্ছে। ভালো হবে না আপনাকে এখনই তো বলতে পারেন না। 35 জন অলরেডি বিনা ভোটে, কিন্তু অনাকাঙ্ক্ষিত। আমি বলছি তো, এটা আপনি এন্ডোর্স করেন না? আমি এন্ডোর্স করি না, কিন্তু আমার প্রশ্নটা হলো গণতান্ত্রিক রাজনীতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা থেকে এই রকমের কোনো টার্ম নাই যে হতে পারবেন, এটা কিন্তু নাই। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক দেশ, ওনারা তো আমেরিকাকে ফোকাস করে কথা বলে, আমেরিকায় কিন্তু অনেকে ডেমোক্রেটিক ইলেকশনগুলোতে লাস্ট ইলেকশনের আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম হয়েছে, তখন বেশ কয়েকজন সাংসদ বিভিন্ন জায়গা থেকে হয়েছে, তারা মানে কোনো রকমের প্রতিদ্বন্দ্বী ছিল না।
এটা যদি আপনি বলেন তাহলে আপনি চ্যালেঞ্জ করেন আমাকে। জি আমি বলছি গোটা দুনিয়াতেই হয়। বিনা প্রতিনিধিত্ব এখন না আসলে বিএনপি যদি 2014 সালে 500 জন নির্বাচন অংশগ্রহণ করতো তাহলে কি 153 জন আনকনটেস্টে হতো? না, গোটা দুনিয়াতে এটাও হয় না। আবার 153 জন হয় না। এটা কেন হইছে? বিএনপির কারণে। এই দায়িত্ব উনি বলতাছেন, এটাও বোকামির কথা। আবহানী যদি একটা টিম গঠন করে, পাল্টা টিম যদি মহামগঠন জিততে চায়, তখন কিন্তু তার শক্তিশালী প্রার্থী থাকতে হবে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ যখন 14 সালে নির্বাচনে দেখেছে যে বিএনপি আসতেছে না, তখন মনে করেন যারা ক্ষমতার মধ্যে আর একটা ক্ষমতার বলয় তৈরি করে, তারা চাচ্ছে কি? তারা চাচ্ছে অরাজনৈতিক ব্যক্তি আসুক। শরীফ ভাই, আপনার কাছে শেষ মন্তব্যটা শুনবো 10 সেকেন্ড। আচ্ছা, আমার মতামত, মানে উনি খুব আশাবাদী যে ভালো নির্বাচন হবে। আমার কাছে সেটি মনে হয় না। আমি বলেছি যে ভোটটি কেমন হবে, আওয়ামী লীগের হেলাল গ্রুপ, আওয়ামী লীগের বেলাল গ্রুপ, যার যেখানে প্রভাব আছে প্রভাব ব্যবহার করবেন, এবং এর ভেতর থেকে আমাদের স্থানীয় একটা স্বশাসিত ব্যবস্থায় ফিরে আসার যে আকাঙ্ক্ষা, এটি যেমন নষ্ট হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয়ত, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের মালিক অর্থাৎ জনগণের যে সম্পর্কটা ক্রমশই যে দূরত্ব তৈরি হচ্ছে, এবারের নির্বাচনের ভিতর থেকে দেশের একটা বিপুল সংখ্যক মানুষ আরো নিজেকে বিচ্ছিন্নভাবে সেই সংখ্যাটা কেমন হতে পারে আপনার প্রেডিকশন? আমার কাছে এখানে ভোট তো কিভাবে হয় আপনি দেখেছেন, মানে স্টিল আপনার আমি একটা প্রেডিকশন শুনি, কানে কানে বলে দিলে 25% বেড়ে যায়। আমার কাছে সেটিও মনে হয় না। আমার কাছে মনে হয় যে জাতীয় সংসদে যেমন 12, 14, 15% যে এটি তো যে পেছন থেকে আমি বললাম না, ভুল দীর্ঘ আলোচনা পেছন থেকে পরিপূর্ণভাবে ভুল। এটা বিএনপি যেভাবে নগ্ন বিএনপি যেভাবে বলে, শরীফ সেভাবে বলতেছে। ও যদি ঢাকা শহরের চেহারা দিয়ে কথা বলে তাহলে ভুল হবে। এটা ভুল, তার ব্যাখ্যাটা পরিপূর্ণ ভুল। আমরা এটা দেখেছি কানে কানে বলার ভেতর থেকে 41-42 ঢাকা শহরের জনগণ সচেতন না। নো ঢাকার শহরের লোকেরা ভোট দিতে যায় না। আপনি যদি গ্রামের লোকেরা ভোট দিতে যায়, ঢাকা শহরের লোকেরা ভোট দিতে যায় না। হ্যাঁ, যায় না, এটা ঠিক। এটা কিছু বলে তিনজন বলে শুনবে না। জাল ভোট উৎসব ছিল এবং কানে কানে বলেছে 43%, 47% সাথে সাথে বেড়ে গেছে। এর পেছনে কোনো বৈজ্ঞানিক বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই যে ভোট পার্সেন্ট এইভাবে হয়েছে। টেলিভিশনের কথা আপনাদের কাছে আমার মনে হয় বিতর্কে আমি এখানে প্রুফ করছি, লাইভে এটা প্রুফ করছি। আপনার নির্বাচন কমিশন 41.88 বলেছে, আর আপনি বলছেন 16 বা 12, 13। এটার কাছে কি আপনার আপনি ভোট কেন্দ্রগুলোতে আছে কোনো ডকুমেন্ট ভোটার দিন না, ইলেকশন কমিশন যেটি বলছে, ইলেকশন কমিশন যেটি বলছে তো গ্রহণযোগ্য না। ওনারটার পরে আমার কাছে আসবে। আমি একটু বলি 7 জানুয়ারি যে নির্বাচনটি হলো, নির্বাচন কমিশন সকালবেলা বললো কত পার্সেন্ট? 17%। 12টার পরে বললো 27%। নির্বাচনের বুথের মধ্যে 400 থেকে 500 ভোট থাকে এক একটা ইয়াতে বুথে। 1 ঘন্টার মধ্যে আপনার এই 3টার পরে 1 ঘন্টার মধ্যে আপনার 42% হয়ে গেল। পারবেন আপনি 1 ঘন্টা এতগুলো ভোট দিতে আমাকে? এটা দিয়ে প্রমাণ হয়, শোনেন, এটা দিয়ে প্রমাণ হয় যে নির্বাচন কমিশন নির্দেশিত হয়ে ম্যানিপুলেট করে বলছেন। এটা ডকুমেন্ট আছে কিনা? ডকুমেন্টের জায়গাটা আপনি দেখেন যে আমাদের যে বিভিন্ন প্রতিবেদন আসছে, তো আমাদের যে বিভিন্ন মিডিয়াতে সংবাদপত্রে প্রতিবেদনে কি না আসছে, এগুলো কথাবার্তাগুলো হয়ে জায়গা কতগুলো দুজনে তো বলছে আমাদের এখানে সবাই দিব, সবাইকে দিব, বাদ যাবে না। আমার পয়েন্ট আছে কিছু, আমাদের কথা বলতে ভোট নিয়ে একটা আলোচনা আছে তার আগের ইলেকশনে। সরকার দলের এবং সরকারের যে অনুগত যারা তার তথাকথিত জোট সঙ্গী যারা ছিলেন, তাদের ভেতর রাশেদ খান মেনন নিজে বলেছেন। এখন যদি আপনি বলেন যে এর প্রমাণ কি, আমার কাছে প্রমাণ দুজন একসাথে বলেছেন, স্টেটমেন্টগুলো তো ছিল একই ভাবে। ব্যাখ্যা দিয়ে না লম্বা করে সংক্ষেপে বলেন। উনি বলেছেন 3টার সময় 27%, 5টার সময় কিভাবে 41% হয়। এই ব্যাখ্যাটাই আপনাকে দেই। আমরা যারা নির্বাচন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি, শেষ দিকে যদি প্যাটার্ন বেড়ে যায়, 1 সেকেন্ড 5টার ভিতরে যাতে ইনক্লোজারের ভিতরে যত ভোটার থাকবে তাদের দিতে বাধ্য হবে। ঢাকার শহরে 10% বা 15% ভোট কাস্ট হতে পারে। আমার নির্বাচনী এলাকায় তো 70% হয়েছে, বান্ডারিয়াতে তার চেয়ে বেশি হয়েছে, পিরিজপুর যেখান থেকে সমারে জাল করে দিচ্ছে। আমার মনে হয় ব্যাখ্যা উনি দিয়েছেন। রফিক ভাই একটু যদি বলেন যে ভোটের সাথে আমি একমত কথা বলবো, তবে আমি একটু প্রথম জায়গায় একটু ফিরে যাই। আরে 5-10 টাকা তিনি প্রায় বলেন যে বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। বিএনপির সাথে যতবার নির্বাচন করেছে সুষ্ঠুবাদ নির্বাচনে আওয়ামী লীগ ততবারই হেরেছে, 91, 96, 2008 সালে। তারপরে যদি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে
রাকসুতে, চাকসুতে, ইউকসুতে, বুয়েটে, আপনারা এখানে যে যার মতো ফ্রি স্টাইলে বলতে আপনি একটু ডকুমেন্ট দিয়ে আমি একটু ডকুমেন্টারি বলতেছি। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে হোসেন মোহাম্মদ এরশাদের আমলে যতগুলো ছাত্র সমিতি নির্বাচন হয়েছে, ডাকসু, রাকসু, চাকসু, ইউকসু, মেডিকেল মানে ডামেস্কু, সবগুলোতে ছাত্রলীগ, মুজিববাদী ছাত্রলীগ ধরাশায়ী হয়েছে। নির্বাচনে মেধাবী ছাত্ররা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল জাতীয়তাবাদী ছাত্র দলকে নির্বাচিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে বিপিজিএস আমান খোকন আলম হয়েছিল। এখন আমার বক্তব্য হলো সেটা হলো বিএনপির সংগঠন। এই বিএনপিকে মোকাবেলা করা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজকে পারছে না। এখন আমার কথা হলো আওয়ামী লীগের নেতৃত্বের সংকট আছে, আওয়ামী লীগের নেতা সংকট আছে, আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে দুর্বলতা আছে, দুর্নীতিতে ছেয়ে গেছে। সে কারণে আমি বলবো আওয়ামী লীগ সেখান থেকে সরে এসে রাজনীতির অঙ্গনে আসুক। ওনার সময় বলেন, ওনাকে তো পুরো টাইমটাই আপনি দিলেন, ওনাকে আর কত দিবেন? বাংলাদেশে বিএনপির জন্ম, বিএনপির বিকাশ, অদ্ভুতভাবে ক্ষমতার মধ্য থেকে আমি দেশের প্রেসিডেন্ট হয়ে আবার ব্র্যাকে ফিরে যাব, একদিকে সামরিক আইন প্রশাসক, একদিকে চিফ অফ আর্মি স্টাফ, একদিকে প্রেসিডেন্ট, এই রকমের একটি অদ্ভুত দেশে একটি রাজনৈতিক দল তৈরি করেছে খুনি জিয়াউর রহমান। তার দলের কোন নেতা যদি বলে এখানে দাঁড়িয়ে যে ছাত্র দলের অমুকে যেতেছে, শোনেন ডেমোক্রেসি আজ এ পর্যন্তই। আমরা এখানে অনুষ্ঠানটি শেষ করছি। জানিয়ে রাখছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রোববার রাত 11টা 20 মিনিটে সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।